আমি ক্লাস 10 এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। আগের দিন আমরা মাইটোসিস কোষ বিভাজন বিস্তারিত ছবি সমেত আলোচনা করেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সাইটোকাইনেসিস আর মিওসিস। তাহলে চলো সাইটোকাইনেসিস কি আমরা দেখি। আমি এটা প্রশ্নের মাধ্যমে তোমাদের বলছি, যেটা আসে সাইটোকাইনেসিসের তফাৎ আসে, ডিফারেন্সটা বেশি দেয়। কি দেয় না, প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিরকম হয়, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিরকম হয়। আমি তফাৎ বললেও যদি ওরা সিঙ্গেল বলে যে শুধু উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস বলো, প্রাণী কোষের সাইটোকাইনেসিস বলো, তোমরা সেখান থেকেই লিখতে পারবে। সুতরাং আমি একটা প্রশ্নের মধ্যে 3-4টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। তাহলে আগে আমি দুটো সাইটোকাইনেসিসের তফাৎটা আমি বলবো। এটা কখন হয় না, জাস্ট মাইটোসিস কোষ বিভাজন টেলোফেজ দশা যেই শেষ হয়ে যায় তখনই এই সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলি। সেটা আবার প্রাণী কোষের একভাবে হয়, উদ্ভিদ কোষের একভাবে হয়। তা সেটাই তফাতের মাধ্যমে আমি বলছি। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা সেল প্লেট বা কোষ পাত গঠনের মাধ্যমে হয়, আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে হয়। 2 নম্বর হচ্ছে এটা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা টেলোফেজ দশা থেকেই শুরু হয়ে যায়, আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা স্টেম বডি গঠনের মাধ্যমে শুরু হয়, সেটা অ্যানাফেজ দশার শেষের থেকে শুরু হয়। আরেকবার বলি, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা টেলোফেজ দশা থেকে শুরু হয়, আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা অ্যানাফেজ দশার শেষে স্টেম বডি গঠনের মাধ্যমে তৈরি হয়। 3 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময় ফ্র্যাগমোপ্লাস্ট বলে একটা বস্তু তৈরি হয়, যার মাধ্যমে সাইটোপ্লাজমটা দুভাগে বিভক্ত হয়। প্রাণী কোষে কিন্তু এই ফ্র্যাগমোপ্লাস্টের কোনো ভূমিকা নেই। দুপাশের কোষ পর্দা ভাঁজ হয়ে ভিতরে ঢুকে গিয়ে তারপর দুটো সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়ে যায়। এই হলো আমাদের উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস। এবার যদি তোমাদের বলে যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস বর্ণনা করো, তাহলে তোমরা এইভাবে বলে দেবে যে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে হয়, টেলোফেজ দশার শেষ থেকে শুরু হয় এবং ফ্র্যাগমোপ্লাস্ট নামক এক বস্তুর দ্বারা সেল প্লেটটা তৈরি হয়, তারপরে সাইটোপ্লাজম দুভাগে ভাগ হয়। এইভাবে তোমরা আলাদা করে বলতে পারবে। সেজন্যই আমি এই তফাৎটা বেছে নিয়েছিলাম এই কোশ্চেনটা বলবো বলে। এবার আছে দেখো, এই যে আছে আমরা একটা পড়লাম ক্লিভেজ বা ফারোয়িং বা সেল প্লেট, এইগুলো আমরা যখন ছোট কোশ্চেন পড়বো তখন আমি এগুলো আলোচনা করে দেবো। এবার আমি সরাসরি চলে যাব মিওসিসে। মাইটোসিস বলা হয়ে গেছে, মিওসিসে তাহলে আগে আরেকবার আমি বলে দিই যে মিওসিস বিভাজন কাকে বলে না, এখানের যে মাতৃকোষটা, মিওসিসের মাতৃকোষটা এখানে পরপর দুবার বিভাজিত হয়। দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সহ 4টি অপত্য কোষের এখানে সৃষ্টি হয়। এটাকে আমরা মিওসিস বলছি। মাইটোসিসে কি হলো, দ্বিগুণ হলো ক্রোমোজোম সংখ্যাটা, এবং এটাকে ব্যালেন্স করার জন্য মিওসিসে এটা হ্রাস হয়ে গেল, কমে গেল। 4টে অপত্য কোষ সৃষ্টি হলো ঠিকই, কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা দ্বিগুণ থেকে অর্ধেক হয়ে গেল। তাতে আমাদের কি থাকবে, ক্রোমোজোম নাম্বারটা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। এবার মিওসিসের দুটো ফেজ আছে, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। তোমাদের ক্লাস 10 এর যে কোর্সে সেখানে তোমাদের বিশদ মিওসিস 1 এর যে বিভিন্ন উপদশা আছে সে সম্পর্কে খুব বেশি জানার দরকার নেই। শুধু মিওসিস 1 এ কি কি ইম্পর্টেন্ট ঘটনাগুলো হচ্ছে আমি সেটাই বর্ণনা করব, এবং মিওসিস 2টাও
হালকা করে একটু বললেই হবে। মিওসিস 2 তোমাদের প্রশ্নে খুব একটা দেয় না। মিওসিস 1 এর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো হয় সেগুলো সম্পর্কেই তোমাদের ছোট কোশ্চেনও হয়, বড় কোশ্চেনও হয়। তাহলে চলো মিওসিস 1 এ কি কি হয় আমরা দেখি। দেখো মিওসিস 1 এ আমরা কতগুলো শব্দের সঙ্গে পরিচিত হব। সেই শব্দগুলো কি কি? একটা হচ্ছে হোমোলগাস বা সমসংস্থ ক্রোমোজোম, 2 নম্বর হচ্ছে সিস্টার ক্রোমাটিড, 3 নম্বর হচ্ছে বাইভ্যালেন্ট, 4 নম্বর টেট্রাড, 5 নম্বর কায়াজমা, 6 নম্বর সাইন্যাপসিস, 7 নম্বর ক্রসিং ওভার। এই মিওসিস 1 এ এই পরপর এই ঘটনাগুলো ঘটে। আমি কাকে সমসংস্থ ক্রোমোজোম বলে মুখেও বলে দিচ্ছি এবং আমি লেখাতেও তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা তোমরা দেখে লিখে নিতে পারবে। তাহলে আমরা আগে চলো দেখি মিওসিস 1 এ কি কি ঘটনাগুলো ঘটছে। এখানে কি বলছে আমি আগে তাহলে একটু বলে নিই যে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলগাস ক্রোমোজোম কাকে বলছে। বলছে আকৃতিগত এবং জিনের সজ্জারীতি একই টাইপের এর উপর নির্ভর করে পিতৃমাতৃ ক্রোমোজোম দ্বয়কে সমসংস্থ বা হোমোলগাস, মানে যে ধরনের ক্রোমোজোম গুলো একই ধরনের আচরণ বা দেখতেও একই ধরনের হয় তাকে আমরা বলছি হোমোলগাস ক্রোমোজোম। আর সিস্টার ক্রোমাটিড কোনটা না, বাইভ্যালেন্টে অবস্থিত সমসংস্থ ক্রোমোজোম জোড়ের প্রতিটি ক্রোমোজোম থেকে যে সৃষ্ট ক্রোমাটিড হয় তাদেরকে আমরা বলছি সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার কোনটা, বাইভ্যালেন্টে অবস্থিত দুটি ভিন্ন সমসংস্থ ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড। এরপর আমরা দেখব যে মিওসিস 1 এ কি কি ঘটনা ঘটছে। মিওসিস 1 এ পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। 1 নম্বর পয়েন্ট, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম নিয়ে গঠিত এই জোটটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট। দুটো বাই মানে দুটো জোড়ায় যখন থাকছে। 2 নম্বর পয়েন্ট, বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলি লম্বালম্বি বিভাজিত হয়ে টেট্রাড গঠন করে। আমি ছবিতে টেট্রাডের ছবি দিয়ে দিয়েছি। যখন চারটে ক্রোমাটিড তৈরি হয়, টেট্রাড মানে 4, টেট্রাড গঠন করে। টেট্রাডে এক জোড়া সিস্টার ক্রোমাটিড এবং এক জোড়া নন সিস্টার ক্রোমাটিড থাকে। 3 নম্বর, সমসংস্থ ক্রোমোজোম জোড়ের মধ্যে এবার পৃথকীকরণ ঘটে, কিন্তু স্থানে স্থানে তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। এই যুক্ত থাকা অংশকে বলছে কায়াজমা। তাহলে টেট্রাড কাকে বলে আরেকবার বলি। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারকে বাদ রেখে লম্বালম্বি বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করলে 4টি ক্রোমাটিড সহ বাইভ্যালেন্টকে আমরা বলছি টেট্রাড। এই ঘটনাটাও মিওসিস 1 এই হচ্ছে। এরপর যেটা হবে সেটা হচ্ছে ক্রসিং ওভার। এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। এখানে আমাদের মা বাবার যে বংশগতি যে গুণাবলী সেগুলো অপত্যের মধ্যে যাবে এই ক্রসিং ওভারের মাধ্যমে, খণ্ড বিনিময়ের মাধ্যমে দুজনের এটা গুণাবলী দেওয়া নেওয়া হয়। তাহলে ক্রসিং ওভার কি না, এটাও আমরা মিওসিস বিভাজনের প্রফেজ দশায়, প্রফেজ 1 এ আমরা এটা দেখতে পাই। কি হয় এখানে না, বাইভ্যালেন্টের নন সিস্টার যে ক্রোমাটিড তাদের মধ্যে একটা খণ্ডের আদান প্রদান হয়। এই ঘটনাটাকে বলছি ক্রসিং ওভার। এবার আরেকটা কথা আছে কায়াজমা। যখন খণ্ডটা বিনিময় যখন হয় তখন ওই জায়গাটা দেখতে ইংরাজি এক্স এর মতো লাগে, তখন সেটাকে আমরা বলছি কায়াজমা। তাহলে আমরা মোটামুটি মিওসিস 1টা দেখতে পেলাম। ক্রসিং ওভারটাই হচ্ছে আসল। ক্রসিং ওভার না হলে, ক্রসিং ওভারের মাধ্যমেই কিন্তু
আমাদের প্রজাতির প্রকরণ বলো বা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি বলো, সবটাই কিন্তু আমাদের এই ক্রসিং ওভারের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, তাহলে ক্রসিং ওভার আমি আরেকবার বলে দিই। সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময়কেই আমরা বলছি ক্রসিং ওভার। তাহলে মিওসিস 2 এরপর মিওসিস 1টাই আমাদের সব থেকে দীর্ঘস্থায়ী, বড়, অনেকখানি সময় ধরে হয়। মিওসিস 2 এ কি হয় না, মিওসিস 2 এ এই দশার প্রারম্ভে হোমোলগাস ক্রোমোজোম দ্বয়ের ক্রোমাটিড গুলি পরস্পর থেকে পৃথক হয়ে গিয়ে বেমের দুদিকে চলে যায়। আর 2 নম্বর কি হয়, মিওসিসে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এটা হলো মিওসিস 2। মিওসিস 1 এর ঘটনাগুলোই কিন্তু ঠিক মতো করে আমাদের পড়তে হবে, ওখানে অনেক কিছু আমাদের জানার আছে। আচ্ছা, এবার আমরা এই মিওসিসের তাৎপর্য কি জানবো। তার আগে আমি যখন মাইটোসিস বলেছিলাম, মাইটোসিসের তাৎপর্য বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, আমি আরেকবার বলে দিচ্ছি। মাইটোসিস বিভাজনের তাৎপর্য কি না, মাইটোসিস বিভাজনের ফলেই কিন্তু আমাদের বৃদ্ধি, কোষের বৃদ্ধি, কোষের সংখ্যা বৃদ্ধি, কোষের সংখ্যা বৃদ্ধি হলে কি হবে, জীবদেহেরও বৃদ্ধি হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি হয় মাইটোসিস বিভাজনে না, কোষ প্রতিস্থাপন বা ক্ষয় পূরণ। কোন জীবদেহের আঘাতপ্রাপ্ত স্থান বা যদি কেটে গেল বা মাইটোসিস কোষ বিভাজনের ফলে যদি সে কোনো জায়গা জীর্ণ হয়ে যায়, সেই স্থান আবার নতুন কোষ দিয়ে প্রতিস্থাপন ঘটে। এটা কিন্তু মাইটোসিস না হলে কিন্তু এটা ঘটবে না। 3 নম্বর পয়েন্ট কি, পুনরুৎপাদন। কিছু প্রাণী আছে যেমন তারা মাছ, টিকটিকি, তারা মাছের বাহু, টিকটিকির লেজ কোনো কারণে যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই পুনরুৎপাদনের মাধ্যমে কিন্তু এটা পূরণ হয়ে যায়। আর কি হয় মাইটোসিসের প্রজনন, এককোষী জীবেরা আবার মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বংশ বিস্তারও করে। তাহলে 4টে পয়েন্ট কি কি বললাম, বৃদ্ধি, কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ, 3 পুনরুৎপাদন, 4 প্রজনন। এটা চলে গেল মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব। সুতরাং মাইটোসিস যদি না হয় আমাদের জীবের দেহের বৃদ্ধি ঘটবে না। হ্যাঁ, সুতরাং মাইটোসিস খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি মিওসিসের। মিওসিসের কি তাৎপর্য না, প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে ক্রোমাটিডের খণ্ড বিনিময়। 3 নম্বর হচ্ছে জীবের মধ্যে একটা প্রকরণের উৎপত্তি হয়। 4 নম্বর মিওসিসের মাধ্যমে গ্যামেট উৎপাদন হয়। 5 নম্বর হচ্ছে জনুক্রম বলে একটা দশা আমরা দেখতে পাই। তাহলে চলো একটু বলি কিভাবে আমাদের প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকে। কারণ মাইটোসিসের ফলে ক্রোমোজোম সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়, মিওসিসে এটা 2 বার পরপর বিভাজিত হয়, হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে, যেখানে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। এইভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটাকে ধ্রুবক রাখা হয়। 2 নম্বর হচ্ছে ক্রোমাটিড খণ্ড বিনিময় হয়। মিওসিসের সময় 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটার ফলে উভয়ের গুণ অপত্য কোষে এসে পৌঁছাতে পারবে। আর কি হবে, 3 নম্বর কি হবে, এর ফলে এই যে ক্রসিং ওভার ঘটলো তাতে কি হবে, জীবের মধ্যে একটা প্রকরণের উৎপত্তি হবে খণ্ড বিনিময়ের ফলে। আর কি হবে, 4 নম্বর গ্যামেট তৈরি হবে। জনন মাতৃকোষে মিওসিসের ফলে গ্যামেটটা তৈরি হয়। 5 নম্বর হচ্ছে জনুক্রম। এই জনুক্রমটা কি না, এটা সাধারণত আমরা দেখতে পাই বহুকোষী উদ্ভিদের ক্ষেত্রে। বহুকোষী উদ্ভিদরা গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট এরকম দুটো দশার মাধ্যমে জনুক্রমটা তারা পরিপূর্ণ করে। এই মিওসিসের ফলেই কিন্তু এই এতগুলো
জিনিস হওয়া সম্ভব। এগুলোই হচ্ছে মিওসিসের তাৎপর্য। এবার হয়তো তোমাদের দিতে পারে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য কি। প্রথম কথাই, মাইটোসিসটা যে কোনো জীবদেহের দেহকোষে হয়, আর মিওসিসটা কোথায় হয়? জনন মাতৃকোষে হয়। 2 নম্বর, মাইটোসিসকে আমরা সম বা সদৃশ্য বিভাজন বলি। তার কারণ কি না, ক্রোমোজোম সংখ্যাটা মাতৃকোষের সমানই থাকে। আর মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলি। তার কারণ কি, এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অপত্য কোষে অর্ধেক হয়ে যায়, সেই জন্য একে হ্রাস বিভাজন বলে। 3 নম্বর হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজন কালে একটি মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়, আর মিওসিসে কোষ বিভাজন একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। তাহলে মাইটোসিস মিওসিসের পার্থক্য আমরা দেখতে পেলাম। এটা আমি একটা ছবি দিয়ে তোমাদের দিয়ে দিচ্ছি। এবার পরীক্ষায় যে ছোট ছোট কোশ্চেন কিভাবে আসে, কি ধরনের আসে, বা প্রত্যেক বছর যেগুলো রিপিট করেছে, আমি সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের এখানে আলোচনা করছি। আমি ছবিতে কোশ্চেনগুলো দিয়ে দেবো, দেখবে ছবির পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে সেইগুলোই তোমরা বেশি করে এখানে পড়ে যাবে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে আমার। আর যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো লেস ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বর কোশ্চেন বলি। এখানে 1 নম্বর কোশ্চেন আছে, 2017 এসেছিল। তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে কি বলা হয়? 4টি অপশন দেওয়া আছে। অ্যামাইটোসিস, প্রথম মিওটিক বিভাজন, দ্বিতীয় মিওটিক বিভাজন, 4 নম্বর মাইটোসিস। তাহলে বেমতন্তু আমরা কোথায় গঠন হতে দেখি না? অ্যামাইটোসিসে। তাহলে আনসারটা কি হবে? অ্যামাইটোসিস। কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে না দেখলেই সেই ধরনের কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস। হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর আছে, মাইটোসিসে যে দশায় ক্রোমোজোমকে গণনা করা যায় সেটা কি? বা এটা আরেকটা প্রশ্ন হতে পারে, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলিকে সুস্পষ্ট দেখা যায় সেটা কোন কোন দশা? দেখো এখানেও 4টে অপশন দিয়েছে, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমরা জানি যে কোষ বিভাজনের মেটাফেজ দশাতেই আমরা ক্রোমোজোমগুলোকে সুস্পষ্ট দেখতে পাই, সুতরাং উত্তর হবে মেটাফেজ। 3 নম্বর, মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে সেটা কোন দশায়? এখানেও 4টে অপশন, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে সেটা হলো টেলোফেজ দশা। এটা 4 নম্বর কোশ্চেন হয়ে গেল। 5 নম্বর, উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে সেটা কোনটা? এখানেও 4টে অপশন, রেণুমাতৃকোষ, অগ্রমুকুল কোষ, পরিণত পাতার কোষ, মূলের কোষ। আমরা জানি এটা উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন হয় সেটা হলো রেণুমাতৃকোষ। 5 নম্বর, মাইটোসিস কোষ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে তা হলো, এখানেও 4টে অপশন, কি কি? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোন দশায় আমরা নিউক্লিওলাসকে আবার দেখতে পাই? টেলোফেজ দশায়। 6 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, অথবা তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, এটা কোন দশা?
এখানেও চারটে অপশন, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। কোথায় আমরা বিকর্ষণ দেখতে পাই ক্রোমাটিড গুলোর মধ্যে? অ্যানাফেজ দশায়। তাহলে উত্তরটা কি হলো? অ্যানাফেজ দশা। প্রতিটি মানুষের প্রতিটি দেহকোষের অটোজোম সংখ্যা কত? 44টি। যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে? এখানেও চারটে অপশন, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। শেষ প্রান্তে থাকলে সেটাকে আমরা কি বলি? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এবার দেখো 9 নম্বর, স্বাভাবিক পুরুষের দেহে ক্রোমোজোম সংযুতিটা কিরকম? পুরুষদের ক্রোমোজোম সংযুতিটা কিরকম? এখানেও চারটে অপশন আছে। 1 নম্বরে আছে 44A প্লাস XX, 2 নম্বর হচ্ছে 44A প্লাস XO, 3 নম্বর হচ্ছে 44A প্লাস XY, 4 নম্বর হচ্ছে 46A XY। তাহলে কোনটা হবে? না, শেষেরটা হবে, এই দ্বিতীয় নম্বরটা হবে 44A XY। স্বাভাবিক পুরুষের দেহের ক্রোমোজোম সংযুতিটা কিরকম হবে? 44A প্লাস XY। এরপর হচ্ছে 10 নম্বর, কোন ক্রোমোজোমের ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে তখন সেই ক্রোমোজোমকে কি বলে? এখানেও চারটে অপশন আছে। কি কি আছে? সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। মাঝখানে থাকলে মেটাসেন্ট্রিক আনসারটা। 11 নম্বর, নিউক্লিয়াসের যে অংশ থেকে ক্রোমোজোম তৈরি হয় সেটাকে কি বলে? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, ক্রোমাটিন জালক না নিউক্লিয় রস? আমরা জানি ক্রোমাটিন জালক থেকেই নিউক্লিয়াসের ক্রোমোজোম তৈরি হয়, সুতরাং উত্তর হবে ক্রোমাটিন জালক। 12, বংশগতির ধারক ও বাহক। এখানেও চারটে অপশন, জিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, নিউক্লিয়াস। আমরা জানি জিন বংশগতির ধারক ও বাহক। 13 নম্বর, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলিকে কি বলে? দৈহিক বৈশিষ্ট্য যেগুলো নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা কি বলি? এখানেও চারটে অপশন, অ্যালোজোম, অটোজোম, হোমোলগাস ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। আমরা জানি জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলোকে অটোজোম বলা হয়। 14, জীবের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? আমরাও জানি এটাকে কি বলে। এখানে চারটে অপশন আছে, অটোজোম, সেক্স ক্রোমোজোম, হোমোলগাস ক্রোমোজোম, অক্সিজোম। আমরা জানি লিঙ্গ নির্ধারণটাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম, সুতরাং এটা উত্তর সেক্স ক্রোমোজোম। 15 নম্বর, নিচের কোনটা হ্যাপ্লয়েড কোষ, মানে এন সংখ্যক ক্রোমোজোম আছে, কোনটা হ্যাপ্লয়েড? এখানেও চারটে অপশন, ভ্রূণাণু, শুক্রাণু, এ ও বি উভয় কোনটিই নয়। আমরা জানি কোনটা? না, হ্যাপ্লয়েড কোষ হলো শুক্রাণু। আজকে 15টা কোশ্চেন আনসার আমি বলে দিলাম, আমি সঙ্গে ছবিও দিয়ে দেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আজকে এই অবধি। পরের দিন আমি এই চ্যাপ্টারের যে শেষ পোর্শন জনন বা রিপ্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে সেটাও পড়াবো এবং সঙ্গে আবার ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই অবধি।